গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয়ের জটিল সমীকরণে ভোটারদের আকৃষ্ট করতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ছোট বড় প্রায় সব দল ইতিমধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপির ৪৪ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে ৯টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, বেকার ভাতা সহ ৫১টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতির কথা উঠে এসেছে। অন্যদিকে জামায়াত তাদের নির্বাচনী ইশতেহারে ২৬টি বিষয় অগ্রাধিকার দিয়ে ৪১ দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে। রাষ্ট্র সংস্কার, সুশাসন ও আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহারে নারীর ক্ষমতায়ন ও যুবকদের কর্মসংস্থান সহ নানা প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এনসিপি ৩৬ দফার তারুণ্য ও মর্যাদার ইশতেহার দিয়েছে। আর পররাষ্ট্রনীতির বিষয়ে জামায়াত তাদের ইশতেহারে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার সহ বিভিন্ন দেশের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার কথা বলেছে। অন্যদিকে বিএনপি কোনো দেশের নাম উল্লেখ না করলেও প্রতিবেশীদের সঙ্গে সমতা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। দলগুলোর এসব ইশতেহার বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক দলগুলো গদবাঁধা নির্বাচনী প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এবারের ইশতেহারে নতুনত্ব এনেছে বটে, তবে উচ্চাকাঙ্ক্ষী বেশ কিছু বিষয় ইশতেহারে যুক্ত করলেও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা নেই দাবি করে অনেকে আবার বলছেন, বর্তমান বাস্তবতায় এবারের ইশতেহারের অনেক কিছুই পূরণ করা কঠিন। ইশতেহার বিশ্লেষণের এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং আছেন পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মাসরুর রিয়াজ, ইশতেহার সাধারণত এক ধরনের প্রতিজ্ঞাও বলা চলে। জনগণকে আসলে নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলো এই ইশতেহারের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করে তারা যদি নির্বাচিত হয় তারা জনগণের জন্য আসলে কি করবে, এবং সেই ইশতেহার দেখেই মানুষ সেই রাজনৈতিক দলটিকে ভোট দেওয়ার চিন্তাটি করে থাকেন কিংবা সেই সিদ্ধান্তটি নিয়ে থাকেন। এবারে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দিয়েছে, আমি নিশ্চয়ই আপনি সেই ইশতেহারগুলো দেখেছেন। কয়েকটি বিষয় আছে যে কয়েকটি বিষয়কে আসলে সব রাজনৈতিক দল একইভাবে ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে দুর্নীতি একটি বিষয় আছে, বা সমতার ভিত্তিতে রাষ্ট্র গড়ে তুলবে, সেই কথাটিও বারবার রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে শুনলাম। কি মনে করছেন এই জায়গাটিতে আসলে এসে রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা এই ইশতেহার? ধন্যবাদ। দেখেন, আপনি যথার্থই বলেছেন যে ইশতেহার, যেটা আমি মনে করি একটু দেরিতে আসছে সবগুলো দলের থেকেই। ২০-২২ তারিখে যখন অফিসিয়াল ক্যাম্পেইন শুরু হলো, ইশতেহারগুলো যদি তখন আসতো তাহলে আমার মনে হয় যারা ভোটার প্লাস দলগুলোর ক্যান্ডিডেট দুই পক্ষের জন্যই একটু সময় বেশি পেত যে এগুলোর বিশ্লেষণের ভিত্তিতে ভোটিং ডিসিশন নেওয়া, অথবা বিশ্লেষণের ভিত্তিতে বা এখানে যে অফার্সগুলো আছে বা প্রমিসগুলো আছে সেগুলোর ভিত্তিতে ক্যাম্পেইন চালানো। তারপরেও বেটার লেট দেন নেভার তো এসছে, এবং আমরা দেখছি যে মোটামুটি বিএনপি এবং জামাতের যে ম্যানিফেস্টো বা ইশতেহার, সেখানে হেডলাইন যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলো আছে, বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র ব্যবস্থার শক্তিশালীকরণ, অর্থনীতির পুনর্গঠন, সমতা আপনি যেটা বলছিলেন, এবং তার সাথে সাথে যুব উন্নয়ন এবং বিএনপির ক্ষেত্রে বিশেষ করে নারীদের ইকোনমিক পার্টিসিপেশন, এগুলো খুব হেডলাইন ইস্যুসগুলো মোটামুটি সেম। নারীদের বিষয়টা অবভিয়াসলি জামাতের ইশতেহারে সেইভাবে অত শক্তভাবে উঠে আসেনি, যদিও তারা সমতার কথা অনেক জায়গাতেই এনশিওর করেছে। এখন প্রশ্ন হলো পারবে নাকি। পারার ক্ষেত্রে দুটো বিষয় আমি একটু বলতে চাই। একটা হলো ফলো থ্রু বা সিরিয়াসনেস এই ম্যানিফেস্টোর ব্যাপারে, আরেকটা হলো সক্ষমতা। আমরা যদি বাংলাদেশের ট্র্যাক রেকর্ড দেখি, গত ৯১ সাল থেকে যখন আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ট্রানজিশন করলাম, ইভেন যদি গত ২৪-এর আগের ১৫ বছরের বেশ নিম্নমানের কয়েকটা নির্বাচন, সেগুলোকেও যদি ওটার মধ্যে ইনক্লুড করি, আমরা দেখেছি যে ম্যানিফেস্টোটা ইলেকশন হয়ে গেলে কোনো দলের জন্যই আর খুব বেশি একটা রেফারেন্স পয়েন্ট থাকে না। এটা কার্যক্রম, সরকারের কৌশল, সেগুলোতে খুব এফেক্টিভ কোনো ভূমিকা রাখে না। মাঝে মাঝে কিছু টার্মিনোলজিকে রেফার করে, বা কিছু ধরেন বড় বড় শব্দচয়ন যেগুলো রেফার করে। এখন আমাদের যদি সেই ট্র্যাক রেকর্ডই আবার থেকে যায়, তাহলে এইটার বাস্তবায়নটা আমরা হয়তো
খুব বেশি আশা করতে পারি আবার না। 2018-তে বিএনপি যে ইশতেহার দিয়েছিল সেখান থেকেও কিন্তু বেশ কিছু বিষয় এবারের ইশতেহারে উঠে এসছে। প্রায় সব রাজনৈতিক দলগুলোই বলার চেষ্টা করছে তারা আসলে পরিকল্পনার ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্যই এভাবে তারা এই ইশতেহারগুলোকে নির্মাণ করেছেন। সেটাই হওয়া উচিত, কারণ দেখেন, একটা হলো 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণের কিন্তু তিনটা অত্যন্ত বড় আকাঙ্ক্ষা জোরদার হয়েছে। একটা হলো রাষ্ট্র এবং গণতন্ত্র, সেটাকে মজবুত করা। দ্বিতীয়ত হলো সুশাসন, যেটা দুর্নীতি রোধের মাধ্যমে এবং শাসন সব লেভেলে সুশাসনের যে ভিত্তিটা শুধুমাত্র সরকারে না, বেসরকারি খাত, অর্থনীতি, সামাজিক সুশাসন সবগুলোর ভিত্তিটা শক্তিশালী করা। আর তৃতীয় অর্থনীতি, যেটা বেশ কয়েক বছর ধরে বেশ একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার পুনর্গঠন এবং সেটার যে প্রবৃদ্ধির ধারা সেটাকে পুনরুদ্ধার করা। সুতরাং এইটা কিন্তু ডেলিভার করতেই হবে। এখন ডেলিভার করতে গেলে সক্ষমতার একটা বিষয় থেকে যায়। সক্ষমতা একদিকে যেমন এইটার ফাইন্যান্সিং মানে অর্থায়নের বিষয়, আরেক দিকে হলো বাস্তবায়ন করার যে অ্যাকচুয়াল যে রাষ্ট্রযন্ত্র এবং দলের যে সক্ষমতার বিষয়টা, সেই জায়গাগুলো আমি বিএনপির কিছু বক্তব্য শুনেছি, তারা বলেছে তারা ফোকাস করছে। তো সেটা যদি আমি ধরে নেই তাহলে হয়তো তাদের প্রস্তুতি আছে। আমি শিওর হয়তো জামাতেরও আছে, কিন্তু সেটা আমি খুব বেশি শোনার সৌভাগ্য আমার হয়নি, হয়তো বলেছে কোনো এক জায়গায়। কিন্তু আমি মনে করি যে আগের ধারা থেকে, পূর্বের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। ম্যানিফেস্টোকে একটা গাইডিং প্রিন্সিপাল হিসেবে সরকারের 5টা বছর ধরেই এইটাকে রেফার করতে হবে। আমরা শুরুতে যে কথাটি বলছিলাম যে ইশতেহারে যেই কথাগুলো থাকে সেগুলো আসলে জনগণকে, ভোটারকে আকৃষ্ট করবার জন্য, এবং সেটি আসলে এক ধরনের প্রমিস বলা চলে রাজনৈতিক দলগুলোর। এম হুমায়ুন কবির, যেই প্রমিসটি আসলে আপনি আপনার ভোটারদের জন্য করছেন, যারা আপনাকে রাষ্ট্রের দায়িত্ব দিচ্ছেন, গুরু দায়িত্ব দিচ্ছেন, সেই প্রমিসটা বা সেই কথাগুলো আসলে রাজনৈতিক দলগুলো রাখতে পারছেন কিনা? এবারের ইশতেহারগুলো দেখে আপনার কি মনে হচ্ছে যে তারা আসলে ইশতেহারে যেই কাজগুলো করবেন বলে জনগণকে প্রত্যাশা দিয়ে রাখছেন সেগুলো খুবই উচ্চাকাঙ্ক্ষী, নাকি আসলে সব রাজনৈতিক দলগুলোর সেই আশাগুলো বাস্তবায়ন করার মতন সক্ষমতা আছে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের কয়েকটা একটু ভাগ করে যদি দেখি, আমরা গত 54 বছরে বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের দেয়া ইশতেহারগুলো যদি দেখি বা একটু পর্যালোচনা করি, তাহলে একটা জিনিস মোটামুটি পরিষ্কার যে এটা মূলত ভোটারদেরকে আকৃষ্ট করার জন্যই থাকে। নির্বাচনের পরে গিয়ে সেটা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে সেটা বাস্তবায়ন হয়। তবে এবারে প্রেক্ষাপটে একটু ভিন্ন এই কারণে, যেটা একটু আগে ডক্টর রিয়াজ বললেন, যে এখন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী একটা বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখন বিস্ফোরণ ঘটেছে, অনেক প্রত্যাশা বেড়েছে এবং তারা সক্রিয়ভাবে সেই প্রত্যাশাগুলো কিন্তু বাস্তবায়নের জন্যে চেষ্টা করছে এবং উদ্গ্রীব হয়ে আছে। তো কাজেই সেই প্রেক্ষাপটে কিন্তু এবার আপনি যে কথাটা বলছেন, সেই কথাটা কিন্তু নির্বাচনের পরে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, আপনাকে প্রশ্ন তুলবে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রাখছেন কিনা। কারণ এখানে আপনি লক্ষ্য করবেন বিভিন্ন জায়গাতে সবগুলো দলই প্রায় বলেছে দায়বদ্ধতার যে কথাটা কিন্তু বলছে। কাজে আপনি কথা বলেছেন, আপনি কথা রাখছেন কিনা, এই প্রশ্নটা আসবে। আর আপনি যদি এবার পররাষ্ট্রনীতি বিষয়ক জায়গায় আপনি আসেন, বাইরের পৃথিবীতে কিন্তু একইভাবে একটা বড় আলোড়ন চলছে। সেটা আপনি যদি আঞ্চলিক প্রেক্ষাপটে দেখেন, বৈশ্বিক প্রেক্ষাপটে দেখেন, অনেকগুলো বাস্তবতা, নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সেই নতুন বাস্তবতায় আমি যদি একটু যুক্ত করি আপনার সাথে জনাব এম হুমায়ুন কবির, পররাষ্ট্রনীতির যে বিষয়টি আপনি তুলেছেন, সেখানে বিএনপির ইশতেহারে তারা বলেছে পররাষ্ট্রনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। তাদের ইশতেহারে তারা এই জায়গাটিকে যুক্ত করার চেষ্টা করেছে। এবং জামায়াত বলেছে তারা পারস্পরিক সম্মান, ন্যায্যতা এবং সমমর্যাদামূলক পররাষ্ট্রনীতি চায় এবং 1 নম্বর অগ্রাধিকার বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা তারা বাড়াতে চায়। জামায়াতের পক্ষে আসলে এটি কতখানি সম্ভব? না, এটা জামাত তো তারা এই প্রস্তাবনা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তাদের প্রত্যাশা হয়তো যে জনগণ সেটা গ্রহণ করবে। আপনি যদি জনগণ সেটা গ্রহণ করে, তাহলে তো সেই ক্ষেত্রে তারা যদি সরকার গঠন করতে পারে, তবে না এই প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব হবে। তবে সব জায়গাতে কিন্তু একটা জিনিস, 2 বা 3টা দলের আপনি ইশতেহারগুলো যদি দেখেন, তাহলে একটা জিনিস বেরিয়ে এসছে, সকলেই কিন্তু একটা সম্মানজনক রাষ্ট্র হিসাবে নিজেদেরকে, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী, ফেয়ারনেস চাচ্ছে, মিউচুয়াল রেসপেক্ট চাচ্ছে। তো কাজে এই বিষয়গুলো কিন্তু সবগুলো ইশতেহারের মধ্যেই কমন আছে। আর যেটা আপনি বললেন বাংলাদেশ বিফোর অল, এটা একটা ধরেন আপনি স্লোগান বা মোটো হিসাবে আমরা দেখতে পারি।
কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এই ক্ষেত্রে যদি আমি জামাত বা বিএনপি দুইটা অ্যালায়েন্সে বলি বা দুইটা বড় দলের প্রেক্ষাপট থেকে বলি, বিএনপি সেখানে ধারণাগতভাবে অনেকগুলো নতুন ধারণা এবার নিয়ে এসছে, যে ধারণাগুলো আগে হয়তো অন্য পর্যায়ে আলোচিত হতো, এইবার তারা রাজনৈতিক পর্যায়ে সেগুলো আলোচনা করছেন। তো কাজে সেই জায়গায় আমি মনে করি এটা একটা নতুন সংযোজন এবং এটাকে ইতিবাচক। এবারে নির্বাচনে, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচনটি আমরা দেখতে যাচ্ছি, সেই নির্বাচনী ইশতেহারে পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন বা যে প্রত্যাশাগুলো রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণকে কিংবা ভোটারদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন, আপনি কি মনে করছেন সেই স্বপ্নগুলো আসলে আমাদের জন্য খুবই জরুরি এই মুহূর্তে, অন্তত বাংলাদেশের স্বার্থে? বাংলাদেশের স্বার্থে এগুলো জরুরি। তার কারণ যেটা বলছিলাম যে বাংলাদেশ, এই জুলাই উত্তর বাংলাদেশ একটা প্রত্যাশার বিস্ফোরণের মধ্যে আছে। প্রত্যাশা মানুষ চাচ্ছে এবং সেটা কিন্তু সমাজের সকল শ্রেণী পেশার মানুষরাই চাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু সংযুক্ত বাইরের পৃথিবীর সাথে আমরা কতটা ইতিবাচকভাবে সংযুক্ত হব। কারণ এই যে আমার অভ্যন্তরীণ যে চাহিদা, এই চাহিদাটা কিন্তু শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি ডেলিভার করতে পারবেন না, এখানে বাইরের পৃথিবীর সংযোগ আপনার লাগবে, এবং সেখানেই কিন্তু এই পররাষ্ট্র নীতির প্রয়োজন বা যোগাযোগটা আসে। সেই জায়গাটিতে আমি আবারও আপনার কাছে আসবো। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রধান তিনটি দলের ইশতেহার যদি আমরা বিশ্লেষণ করি, তারা আসলে যেই জায়গাটি নিয়ে প্রথমেই আলোচনা করেছেন সেটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, এবং জামায়াত এবং বিএনপি এই দুটো বড় রাজনৈতিক দল তারা ৭০ অনুচ্ছেদের সংশোধনের কথা বলেছেন। বিএনপি তাদের সাংবিধানিক সংস্কারের, রাষ্ট্র সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছে, জামায়াতও দিয়েছে, তারা নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের কথাও বলেছে। এরকম নানানভাবে সেই সাংবিধানিক সংস্কারের কথা বলা হচ্ছে। আবার অনেকে এইটা নিয়ে সমালোচনাও আছে যে কোনো কোনো রাজনৈতিক দল হয়তো পুরো সংবিধানকেই পাল্টে ফেলতে চাইছে। ইশতেহার দেখে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দুজন বিজ্ঞ আলোচক আছেন, তাদের প্রতি শুভেচ্ছা, এবং যারা শুনছেন তাদেরকে আপনার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনার যে প্রশ্ন, সে প্রশ্নের ভিতরে প্রথমেই আপনি বলেছেন যে ইশতেহার, এটি আমাদের দেশের রাজনৈতিক কালচারে একটি খুবই কমন একটা বিষয়, যে আমাদের নির্বাচনের আগে জনগণের ভোট নেওয়ার জন্য তাদের কাছে আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে হয় যে আমি ক্ষমতায় গেলে কি করব। ঠিক অ্যাজ ইউজুয়ালি কিন্তু স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে, সব নির্বাচনেই কিন্তু আমরা এরকম ম্যানিফেস্টো দেখেছি, এবং সেই ম্যানিফেস্টো দেখার কালীন আমরা দেখেছি ওই দল ক্ষমতা গেলে এইটা করবে, কিন্তু আলটিমেটলি যখন ক্ষমতা থেকে সে চলে গেল, তার ওই ম্যানিফেস্টোগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা সাকসেসফুলি করতে পারে নাই বা অ্যাভয়েড করে গিয়েছে। এটাই হলো আমাদের বাস্তব অভিজ্ঞতা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি কারেক্ট বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে ৫ই আগস্টের পরে ডিমান্ড, যেটা যে মানুষের মনে যে একটা ডিমান্ড, এটা একটু হাই স্পিডে বেড়ে গেছে, যেটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে অনেক সময় সমস্যা হয়। কারণ আপনি জানেন যে হার্টের যে বিট, সে বিটের সঙ্গে কিন্তু আপনার টোটাল বডির একটা সংযোগ থাকতে হয়, ব্যালেন্স থাকতে হয়। হঠাৎ করে হার্টের বিট যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে আমার বডি কিন্তু সেটা ধারণ করতে পারে না। এখন বাংলাদেশের যে অর্থনৈতিক যে স্ট্রাকচার, বাংলাদেশের যে রুল অফ লর পরিস্থিতি, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সব কিছু মিলে এই প্রেক্ষাপটে যে আপনার তারা যে ঘোষণাগুলো দিয়েছেন, তার মধ্যে আমার মনে হয় যেটা রিয়াজ ভাই বলেছেন সেটাই ঠিক, যে আসলে এটা অনেক আগে হওয়া উচিত ছিল, তাহলে মানুষ জাজ করতে পারতো। আর জাজের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আমার যেটা ব্যক্তিগত মতামত, সেটা হলো বাংলাদেশের মানুষ এই আপনার এদের যে এই আপনার যে তারা যে এই নির্বাচনী যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো দেখে আসলে ভোট দেয় না। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম দুটো জায়গা আছে, সেটা একটা হলো ডাইনাস্টি পলিটিক্স, অর্থাৎ যারা ধরেন সেই জিয়াউর রহমান আমল থেকে বিএনপি করতেছে, তারা বিএনপি করতেছে, বঙ্গবন্ধুর সময় থেকে যারা আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগই করতেছে, এবং অন্য কিছু বা বিভিন্ন দল গড়ে উঠছিল, সেগুলো কিন্তু ওই বড় করা হয় নাই। জাতীয় পার্টি এরশাদের যারা লোক, তারাও এরশাদকেই ভোট দিচ্ছে, তাদেরও একটা ভোট ব্যাংক আছে টুকটাকার। জামাতে ইসলাম হলো এবারই মাত্র প্রথম আলোচনার শীর্ষ পর্যায়ে এসছে, এর আগে কিন্তু তারা ওইরকম আলোচনায় ছিল না, কারণ তারা ওই প্রথম থেকেই তাদের ধর্মীয় রাজনীতি একটা ছিল, এবং তারা শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা করতে করতে এসছিল। কিন্তু ৫ই আগস্টের পরে যখন ছাত্ররা যারা নাকি সামনে ছিলেন, তার মধ্যে অনেকে তো বলেছেন তারা গুপ্ত হিসাবে ছিলেন বিভিন্ন জায়গায়, তারা যেহেতু নেতৃত্ব দিয়েছেন, সেক্ষেত্রে তাদের পিছনে ছাত্ররা আসার কারণে তখন তারা একদিকে টার্ন করার কারণে, এবং সেক্ষেত্রে জামাতে ইসলামটা বেশ ফ্রন্ট লাইনে চলে এসছে। মনে করা হচ্ছে তারা একটু খুব শক্তিশালী অবস্থান, এবং কেউ ব্যাপক প্রচার আছে সোশ্যাল মিডিয়ায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো আপনার যে বাংলাদেশে ভোটের উত্তাপটা মাঠে খুব কম,
কিন্তু সোশ্যাল মিডিয়া বা অন্য মিডিয়াতে আপনার খুব উত্তাপ খুব বেশি, মানে এমন উত্তাপ যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। কারণ আপনি দেখবেন যে এমন খবর দেওয়া হচ্ছে যে অমুক দল ক্ষমতায় চলে আসছে এবং তাদের মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে এবং কেউ কেউ ঘোষণা দিচ্ছেন যে আমরা ক্ষমতায় গেলে অমুককে মন্ত্রী করা হব, এরকম একটা পরিস্থিতিও চলছে। কিন্তু আসলে এই যে দলগুলো যে আমাদের জন্য যে আপনার ম্যানিফেস্টো দিল, সেখানে বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যতে কিভাবে পুনর্গঠন করা হবে এটা ডিটেলস কিন্তু কোনো দলের মধ্যে নাই। বাংলাদেশের যে রাজনৈতিক ক্রাইসিস, এই যে আপনার আজকে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা সার্বজনীন না। এই নির্বাচনটা একটা দলকে কিন্তু তার রাজনীতি নিষিদ্ধ করার কারণে নির্বাচন কমিশন তাকে বাদ দিয়ে দিয়েছে এবং তাদের একটা বড় সাপোর্টার আছে এবং তার সঙ্গে আরও বেশ কিছু দলও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন না। অর্থাৎ সেই রাজনৈতিক ক্রাইসিসটা কীভাবে ভবিষ্যতে মিট আপ করা হবে, সার্বজনীন রাজনীতিটা কিভাবে আসবে, সেই ব্যাপারেও স্পষ্ট করে কেউ কিছু বলেন নাই। আইনের শাসনের আসলে এই বিষয়গুলো আছে কিনা সেটাও তো একটা আমি দেখেছি, আমি বললাম যে স্পষ্ট করে আপনাকে তো আপনি এক কথায় বললেন যে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করব, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে সেটা যদি আপনি না বলেন, তাহলে এই যে গতানুগতিক আইনের শাসন প্রতিষ্ঠা করব, অর্থনীতি ভালো করব, রাজনীতি ভালো করব, এগুলো তো হলো কমন কথা। কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে বলতে চান যে আজকে যে নিরাপত্তার অভাব, এই যে আপনার আজকে যে মিডিয়ার স্বাধীনতা, এই ব্যাপারে তো ওই কোনো দলেরই কিন্তু কোনো ম্যানিফেস্টোর মধ্যে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই। আমি বলতেছি প্রস্তাবনা যে আমি গেলে এইভাবে মিডিয়ার যে স্বাধীনতা নিশ্চিত করব, এইরকম আমি কোনো দলের মধ্যে কোথাও দেখিনি। মঞ্জুর মোর্শেদ, আমরা আসলে ইশতেহারে কি কখনো কোনো খারাপ কথা দেখেছি? ইশতেহার সবসময় ভালোই হয়। ইশতেহার শব্দটি আসলে খুব সুন্দর সুন্দর কথা নিয়েই গঠিত হয়, সেখানে বাস্তবায়নটা আসলে কথাগুলোকে, সুন্দর কথাগুলোকে কতখানি বাস্তবায়ন করতে পারি সেটি কি সবচেয়ে বড় প্রশ্ন। বাস্তবায়ন ছাড়া আমি আপনি যে অর্থনীতির কথা বলছিলেন, সেই অর্থনীতিকে যারা আসলে ধসের দিকে নিয়ে গেছে তারাও একটা খুব সুন্দর ইশতেহার দিয়েছিল। সেই ইশতেহারে তারা ক্ষমতায় গিয়ে দিনকে রাত বানিয়ে দিয়েছেন, সেটিও আমরা দেখলাম। সেই দিন বদলের ইশতেহার। আপনি কসমেটিক কথাগুলো, কসমেটিক ওয়ার্ড করে ব্যবহার করলেন, তা দিয়ে তো আসলে মানুষ জাজ করতে পারবে না। আপনাকে স্পেসিফিক বলতে হবে যে কিভাবে আপনি আইনের শাসন নিশ্চিত করবেন। এই জায়গাগুলোতে আমরা আসবো, একটু বিরতির সময় হয়েছে। দর্শক, জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর মাসরুর রিয়াজ, ইশতেহার সবসময় ভালো হয় এবং খুব আকর্ষণীয় হয়, সেটি আমরা সবসময় দেখে এসেছি। এমনকি বিগত যেই সরকার আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আওয়ামী লীগ, তারা দিন বদলের ইশতেহারের কথা বলেছিল, সেখানে তারা দিনকে রাত, রাতকে দিন বানিয়ে আমরা সেই অবস্থা দেখতে পেলাম। এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটি এবারের ইশতেহারে যারা অর্থনীতির দিকগুলো তুলে ধরেছেন, সেখানে আপনি কি মনে করছেন যে যে অবস্থানে এই মুহূর্তে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে আছে, তাদের ইশতেহারগুলো যদি বাস্তবায়ন হয়, সেখানে আমরা এগিয়ে যেতে পারবো নাকি শুধুই কাগজে ইশতেহার হয়ে থেকে যাবে? ইশতেহারে যেটা আছে সেইটা যদি আমরা ইফ উই গো বাই দ্যাট, তাহলে ইশতেহার, বিএনপির ইশতেহারে বেশ ভালোভাবেই, জামাতের ইশতেহারেও অর্থনীতি যে পুনর্গঠন করতে হবে সেই হেডলাইন রিফ্লেকশনটা বেশ ভালোভাবে আছে। কারণ কেন বলছি পুনর্গঠনের কথা, আপনি একটু আগে বলছিলেন যে যারা 2008-9 বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে তারাই অর্থনীতিকে খাদের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে বা পতিত হয়েছে। অর্থনীতি কিন্তু খাদে থেকে হয়তো একটু উঠে এসছে, কিন্তু একটা খুব চ্যালেঞ্জের মধ্যে এখনও আছে। এবং সামনের যে সরকার, সামনের বাংলাদেশের রাষ্ট্রীয় সামাজিক অ্যাসপিরেশনগুলো, এগুলো পূরণ করতে গেলে অর্থনীতিকে রিকাভার, মানে এটাকে পুনরুদ্ধার এবং পুনর্গঠন করতে হবে। তো এই পুনর্গঠন যে করতে হবে, এই স্বীকৃতিটা কিন্তু ইশতেহারে এসছে, বিএনপিটাই বেশ স্পেসিফিক্যালি এসছে, আমি দেখেছি। যে পরিমাণ আসলে তারা কর্মসংস্থানের কথা বলছে, যেভাবে তারা কর্মঘণ্টা নির্ধারণ করছে, যেভাবে যুবকদের জন্য, জামায়াত ইসলামী আমরা দেখলাম যে বেকারদেরকে ভাতা দেওয়ারও কথা বলেছে, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তারা ভাতা দেবে। এই জায়গাগুলো, এই ইশতেহারের এই প্রতিশ্রুতিগুলো দেখে আপনি কি মনে করছেন, এই অর্থনৈতিক খাত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? আমি দুইটা জায়গা আছে, একটা হলো পুনর্গঠনের ক্ষেত্রে আপনার 3টা জায়গা আমি বলবো বিএনপি এবং জামাত দুই পক্ষই এটা ফোকাস করেছে। একটা হলো দুর্নীতি কমানো, সুশাসন প্রতিষ্ঠা করা, সুশাসনের ভিত্তিগুলো, অর্থনৈতিক সুশাসন। দ্বিতীয় হলো যে দুটো খাতে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি খুব ভালনারেবল, একটা ব্যাংকিং এবং একটা পাওয়ার অ্যান্ড এনার্জি, জ্বালানি খাত। বিএনপির ক্ষেত্রে ব্যাংকিং এবং জ্বালানি দুটার ক্ষেত্রে বেশ সুনির্দিষ্ট কথা বলা হয়েছে। জামাত ব্যাংকিং নিয়ে কথা বলেছে। আর তার সাথে সাথে ব্যাংকিংয়ের ভালনারেবিলিটি যদি আপনাকে কমাতে হয়, আপনাকে দীর্ঘমেয়াদের অর্থায়নের সুযোগ বাড়াতে হবে, লং টার্ম ফাইন্যান্সের মার্কেট, এবং সেখানে বিএনপি ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে খুব একটা বিস্তারিত পরিকল্পনা দিয়েছে। সেটা হলো পুনর্গঠনের বিষয়। আর যেটা সামনের দিনে
নতুন নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা, সেখানে দুই পক্ষই কর্মসংস্থানের উপর বেশ জোর দিয়েছে। বিএনপি যেমন ফর এক্সাম্পল 18 মাসে 1 কোটি, ইটস নট গোয়িং টু বি ইজি, পসিবল বাট ইটস নট গোয়িং টু বি ইজি। চেষ্টা করতে হবে বিভিন্নভাবে, বিশেষ করে কর্মসংস্থানের যে মূল ডিটারমিনেন্ট প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, স্মল বিজনেস, সেগুলোতে জোরদার ফোকাস দিতে হবে। আর জামায়াতের একটা জিনিস আমি দেখেছি যে 50 লক্ষ মানুষ, তারা যুবক যুবতীকে তারা বিশেষ করে ইউথ মেইল তাদেরকে বিদেশে পাঠানোর জন্য যা কিছু প্রয়োজন তারা করবে। তো এগুলো ভালো সামনের দিকের অ্যাসপিরেশন, কিন্তু বুঝতে হবে, ওই আমি আবার একটু ফেরত যাই যে কিছু বিষয় আছে হয়তো খুব ডিফিকাল্ট হবে, কিন্তু সেই জায়গায় আমি যদি রাজনৈতিক দলের ভিতর থাকতাম, আমি এগুলোকে আসলে একটা গাইডিং ভিশন হিসেবে প্রেজেন্ট করব, যে আমি হয়তো 1 কোটি না পারতে পারি, আমি 50 লক্ষ না পারতে পারি, বাট ইফ দ্যাট ইজ মাই গাইডিং ভিশন, আমি সেটাকে কেন্দ্র করে আমার কার্যক্রম, আমার সংস্কার, উদ্যোগগুলোকে আমি ধাবিত করব। গাইডিং ভিশন থাকলে এটা একটু সহজ হয় বা কার্যকর হয়। আরেকটা হলো এই যে ধরেন আপনি 10,000 টাকা পর্যন্ত ভাতা দিবেন বলেছে জামাত, কোথা থেকে দিবে, টাকাটা কোত্থেকে আসবে, কত লোককে দিবে? সরকারের এই মুহূর্তে টাকার ব্যাপক চাপ, ট্যাক্সের অবস্থা ভালো না, ঋণ নেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে আসছে, কারণ 16 থেকে 24-এ ঋণের উপর এক্সেসিভ রিলায়েন্স ছিল। সুতরাং আগামী দিনগুলোতে অর্থনৈতিক গ্রোথটাকে ওয়ার্ল্ড ব্যাংক এই বছরও ভাবছে 4%-এর আশেপাশে থাকবে, IMF বলেছে আগামী 5 বছর 5%-এর উপরে যাবে না। সুতরাং ইকোনমিক গ্রোথ যদি স্লো থাকে, ট্যাক্সের বেসটাই কিন্তু মানে ট্যাক্স আহরণের জায়গাটাই সীমাবদ্ধ হয়ে যায়, আর ট্যাক্সের তো পুঞ্জীভূত রাজস্ব আহরণের সমস্যা আছে, সেগুলো তার মানে আসলে খুব একটা সহজ হতে যাচ্ছে না তারা আসলে ঠিক যেভাবে জনগণকে অন্তত এবারের ইশতেহারের স্বপ্ন দেখাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আবার একটু পররাষ্ট্র জায়গায় যেতে চাই। হুমায়ুন কবির, কূটনৈতিক নানা ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে এনসিপি বলছে তারা ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, আন্তর্জাতিক নদীসমূহের পানির ন্যায্য হিস্সা, শেখ হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের ফিরিয়ে আনা সহ নানান বিষয়ে তারা দৃঢ় ভূমিকা নেওয়ার চেষ্টা করবে এবং প্রয়োজনে তারা আন্তর্জাতিক সংস্থা আদালতে যাবে বলেও তারা তাদের ইশতেহারে উল্লেখ করেছে। সেই জায়গাটিতে জামায়াত কিন্তু বলছে তারা প্রতিবেশীদের সঙ্গে সমতা, সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। আবার বিএনপি প্রায় একই কথা বলেছে এবং জামায়াত বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বাড়িয়ে সেটিকে 1 নম্বরে নিয়ে যাওয়ার কথাও বলেছে। সেটি কতখানি বাস্তবায়নযোগ্য? দুইটা ভাগ করে বলি। একটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয়, যে সরকারই থাকুক তাকে এটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে হবে, এবং সেই জায়গায় আমার ধারণা সবগুলো প্রধান 3 রাজনৈতিক দলই এখানে তাদের কিছু পরিকল্পনার কথা বলেছে, এবং বিশেষ করে যেটা বললেন এনসিপি বলেছে, বিএনপিও কিন্তু সেই সীমান্ত হত্যা, পুশি, নদীর পানি বন্টন বা এই যে বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন আছে সেগুলোর কথা তারা বলেছে। কিন্তু এই বিষয়টা আমার ধারণা যে এখানে সরকারের জন্য 2টা দিক খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অভ্যন্তরীণ চাপ কিন্তু এই বিষয়ে থাকবে, কারণ এই তরুণ প্রজন্ম কিন্তু যেটা বলছে আত্মমর্যাদাশীল এবং সমতার ভিত্তিতে সম্পর্ক, এই জায়গাটা আপনার অভ্যন্তরীণ চাহিদা, এটাকে মনে রেখেই ভারতের সাথে আবার সম্পর্কটাকে আমি যদি বলি রিসেট করতে হবে, সে কাজটা করতে হবে, এবং এই কাজটা কিন্তু যে কোনো সরকারের জন্যই একটা চ্যালেঞ্জ হিসেবে আসবে। আর দ্বিতীয় যে জায়গাটা আপনি বললেন যে পাসপোর্ট, যেটা বিশ্বে বাংলাদেশ এবং বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়ানো, এটার সাথে কিন্তু লার্জার গভর্নেন্স ইস্যু ইনভলভ। এখানে পাসপোর্ট শুধু বাইরের পৃথিবীতে বাড়াতে গেলে আপনার অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সুশাসন লাগবে, আইনের শাসন আনতে হবে। যারা এই ধরনের কাজগুলোর সাথে জড়িত, যে কারণে বাংলাদেশের পাসপোর্টের মূল্য কমেছে, তাদের বিরুদ্ধে আপনার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। তার অর্থ হচ্ছে যে পুরোদস্তুর আপনার এই সুশাসন প্রক্রিয়াটাকে আপনি যতক্ষণ পর্যন্ত সংগঠিত না করতে পারবেন বা সক্রিয় না করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি বললেই হবে না যে পাসপোর্টের দাম আমি বাড়াবো। তো কাজেই এখানে তাদের উদ্দেশ্যটা বোঝা যায় যে তারা তাদের পররাষ্ট্রনীতিতে ব্যক্তি নাগরিকদের ফোকাস একটা তারা রাখতে চেয়েছে, সেটা ওয়েলকাম। কিন্তু এই কাজটা করতে গেলে কিন্তু আমি যেটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে, যে প্রতিবেশী না সকলের সাথেই আপনার আসলে পররাষ্ট্রনীতির মৌলিক উপাদানটা হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি সামর্থ্য কতটা আছে, যেটাকে আমরা হয় ন্যাশনাল ইন্টারেস্ট বলি অথবা ন্যাশনাল পাওয়ার বলি।
এর উপরে নির্ভর করবে আমি কার সাথে কী ধরনের সম্পর্ক বজায় রাখবো। আমার অভ্যন্তরীণ কাঠামো দুর্বল থাকলে আমার একদল গিয়ে আরেক বাইরের পৃথিবীর সমর্থন চাইলে সেখানে কিন্তু আপনি শক্ত পররাষ্ট্রনীতি বা শক্তিশালী পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবেন না। কাজেই এখানে অভ্যন্তরীণ সহমত, রাজনৈতিক সহমত এবং এই অভ্যন্তরীণ প্রক্রিয়ার সাথে পররাষ্ট্রনীতিকে সংযুক্ত করা প্রোডাক্টিভলি, এই কাজগুলো কিন্তু করা দরকার এবং এটা আমাদের অভিজ্ঞতায় নাই। আমি বলবো যে এটা আমাদের নতুন অভিজ্ঞতার দিকে আমরা যাচ্ছি। হুমায়ুন কবির অনেকেই বলার চেষ্টা করছেন বা বিএনপি নানান সময় তাদের নির্বাচনী প্রচারণায় গিয়ে বলেছে যেহেতু তারা এর আগেও রাষ্ট্র পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতা তাদের আছে, সেক্ষেত্রে এই পররাষ্ট্রের জায়গাটিতে তারা হয়তো অভিজ্ঞতার জায়গাটিতে এগিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাইতে। আপনিও কি তাই মনে করেন? এগিয়ে, এটা ঠিক, কিন্তু দুইটা একেবারে নতুন উপাদান যোগ হচ্ছে। আমি জানি না তারা সেটাকে কিভাবে বাস্তবায়ন করবেন। একটা হচ্ছে যে যেটা বলছিলাম, অভ্যন্তরীণভাবে আমার নতুন চাহিদা তৈরি হয়েছে, কিন্তু অভ্যন্তরীণভাবে আমি মর্যাদাশীল সমতাভিত্তিক একটা পররাষ্ট্রনীতি পরিচালনা করতে চাই। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে বাইরের পৃথিবীতে পরিবর্তন হচ্ছে এবং আমরা এই বছরই কিন্তু এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাব। তার অর্থ হচ্ছে হোলসেল আপনাকে বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক আপনাকে পুনর্বিন্যাস করতে হবে। তার অংশ হিসেবে অভ্যন্তরীণ অনেকগুলো সংস্কারের প্রয়োজন হয়ে অর্থাৎ পড়বে। সংস্কারের জায়গাটি বেশ লম্বা, আমাদের সামনে লিস্টটা বেশ লম্বা বোঝা যাচ্ছে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, মুক্তিযুদ্ধ ইস্যু, রাজনৈতিক পরিবর্তন নিয়ে ইশতেহারে নানান আলোচনা করেছে রাজনৈতিক দলগুলো, নারী ইস্যু নিয়েও তারা নানানভাবে আলোচনা করেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই আমাদেরকে অনেক সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে। জামায়াত ইসলামীও নানানভাবে নারীদেরকে সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছে, বিএনপিও সেই একই স্বপ্ন দেখিয়েছে। জামায়াত ইসলাম যুদ্ধ নিয়েও বলেছে তারা শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চায়, বিএনপিও বলেছে তারা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করবে, মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিনিয়োগে উৎসাহিত করা হবে, এনসিপিও ঠিক একই কথা বলছে। কি মনে করছেন যে এগুলো আসলে শুধুই মুখে বলার কথা নাকি শুধু কাগজে লিখে রাখা ইশতেহার? না, সঠিক ইতিহাসের তো আপনার চেহারাটা তো দেখলেন। ওই যে কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক বানালেন না, এখন ওনাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বানানো সেটা হলো আপনার শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতো অবস্থা। ওনারা তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন, তাই না? ওনারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং ওনাদের দল সেই পাকিস্তান আর্মিকে তাদের ওই তৎকালীন, ওনারা তো না, তৎকালীন সময় ওনাদের দলের যারা ছিলেন তারা সেখানে সহযোগিতা করেছেন, এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, নারী নির্যাতন করেছেন, অনেক কিছু করেছেন। তো সেক্ষেত্রে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস যদি সঠিকভাবে প্রকাশ করতে চায় বা কেউ করবে, সেটা তো মুক্তিযুদ্ধের সঙ্গে যারা সম্পর্কিত তারাই করতে পারবে, কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তাদের পক্ষে এটা করা সম্ভব না। যদি করে সেখানে মনে করতে হবে যেটাকে মেলাইন করার জন্য, ওই যেমন বললেন যে কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষণা করি, যেটা মিডিয়ায় আমরা দেখলাম আর কি, যে সেই রকম কথাগুলো আসছে। আর এখন সবচেয়ে বড় কথাটা হলো, আপনি ধরেন এই যে ম্যানিফেস্টোগুলো দেওয়া হলো না, এই ম্যানিফেস্টোগুলোর মধ্যে ওনারা বেশ ভালোভাবেই আলোচনা করছেন। আসলে ম্যানিফেস্টো যাই দেখ আর যাই হোক, যারা ভোটে নির্বাচিত হবে, যারা সংসদে বসবে, তারা যে কত বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এটা ওনারা বুঝতে পারছেন না। এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তারা ক্ষমতায় বসার পরে কি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেটা বুঝতে পারছেন না। কারণ দেখেন, ডক্টর ইউনূস সাহেব যখন আসলেন 5ই আগস্টের পরে, ওনারা বলেছিলেন যে রোহিঙ্গারা নেক্সট ঈদ কিন্তু মায়ানমারে করবেন, তারপরে বাংলাদেশের পাসপোর্ট উন্নয়ন হবে। এখন পাসপোর্ট কিন্তু ভিসা কেউ দেয় না। তারপরে কর্মসংস্থান বাড়বে, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হারিয়েছেন তারা। আইনের শাসন দিবেন। আজকে দেখেন আইনের শাসনের দুর্বলতা, আপনার বিচার বিভাগের অবস্থা কি, সেখানে দেখেন মানুষ কাঁদছে, হাজার হাজার মানুষ জেলখানায় পড়ে আছে সরকারের দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট থাকার কারণে। এবং একটা কোর্ট যদি অর্ডারও দেয়, সেখানে সরকারের একজন উপদেষ্টা আবার রাত্রে ফেসবুকে পোস্টিং দিলে সেই অর্ডার নিয়ে আবার সাথে সাথে এটা রিকল করা হয়, এরকম পরিস্থিতি হচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে অনেক ধরনের ওইটা না। এবং আপনারা যেটা বললেন যে জিডিপির কথা বলেন, ধরেন জিডিপি তো বিশ্বব্যাংকে সম্ভবত 5-এর নিচে 4.5 বলেছে, কিন্তু আমার দেশের উন্নয়নের জন্য আমরা যেখানে পড়ে গেছি, বিশেষ করে 5ই আগস্টের পরেও আমরা যেখানে নিচে চলে গেছি, সেখান থেকে উঠানো এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটার জন্য একমাত্র যারা নাকি সম্ভব, এক্সপার্টিস ছাড়া, মানে যাদের অভিজ্ঞতা আছে তারা ছাড়া এখান থেকে তুলে আনবে এটাকে, বাংলাদেশকে, এটা ভেরি ডিফিকাল্ট। এবং অবশ্যই এখানে মন মানসিকতা পরিবর্তন দরকার হবে। এবং ওই যে হুমায়ুন কবির সাহেব যেটা বললেন, ডিমান্ড কিন্তু আমাদের বেড়ে গেছে। আমরা কিন্তু কথায় কথায় আপনি কি অন্যায্য করছেন কি না সে প্রশ্ন আমরা তুলছি, এবং আমি কিন্তু কথায় কথায় আপনাকে যমুনা আমরা ঘেরাও করতে যাচ্ছি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরেন, এখন ধরেন প্রধানমন্ত্রী যে হবেন তার তো বাসভবন এই মুহূর্তে নাই, যেটা ছিল সেটা সরকারি বাসভবন ছিল একটা, সেটাকে আপনারা জাদুঘর বানিয়ে দিচ্ছেন। এখন প্রধানমন্ত্রী হইলে কোথায় থাকবে, তার নিরাপত্তাটা কিভাবে হবে, সেগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। এখন এই সমস্ত কিছু মিলিয়ে আমি যেটা বলবো সেটা হলো, এই যে
আপনার ম্যানিফেস্টোগুলো তারা দিয়েছে নর্মালি চিন্তা করছে যে একটা রাষ্ট্রের যে নর্মাল পরিস্থিতিতে থাকলে সেখানে তারা ভালো কিছু করার জন্য একটা ম্যানিফেস্টো দিয়েছে। কিন্তু আমি মনে করি এই ম্যানিফেস্টো দেওয়ার মধ্যেও এখানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে তারা বিবেচনায় নিয়ে যদি নিতেন তাহলে ম্যানিফেস্টোর মধ্যে আরো অনেক কনস্ট্রাকটিভ কথা বক্তব্য আসা আসলে উচিত ছিল। বিবেচনায় নিয়ে অঙ্গীকারগুলো করা হয়েছে কিনা, আবার অনেকেই বলার চেষ্টা করছেন যে এই ইশতেহারগুলোকে বাস্তবায়ন করার জন্য আরেকটা ইশতেহার আসলে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন কিনা এই মুহূর্তে বাংলাদেশে। এই জায়গাগুলোর আলোচনাতে আমরা ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, এম হুমায়ুন কবির। আমরা একটা লম্বা সময় পরে একটা সুষ্ঠু নির্বাচন দেখার আশায় আছি এবং সেই প্রত্যাশা করছি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়তো হবে, যেটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন। ইশতেহার নিয়ে যখনই আলোচনা হয়, নির্বাচনের পর বা নির্বাচিত হয়ে যাবার পর সরকারি দল হোক কিংবা বিরোধী দল হোক, কেউই হয়তো ইশতেহারটি খুলে দেখার প্রয়োজন বোধ করেন না কিনা আমি জানি না। অনেক কিছুই হয়তো অঙ্গীকার করা হয় কিন্তু সেগুলোর অনেকটাই আবার বাস্তবায়ন হয় না, কিংবা সুনির্দিষ্ট করে আসলে সেই জায়গাগুলো আমাদেরকে বোঝানো হয় না। সেটি কেন, কি মনে করছেন এবারের ইশতেহার দেখে রাজনৈতিক দলগুলো যারাই নির্বাচিত হবে তারা আসলে বাস্তবায়নের খুব কাছাকাছি যাবেন কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। আমার ধারণা আগে তারা যেভাবে ইশতেহারকে ব্যবহার করেছেন বা ইশতেহারকে যেভাবে তারা প্রয়োগ করেছেন, এবার তাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তার কারণ যেটা বলছিলাম একটু আগে, যে এবারে মাঠ পর্যায়ে চাহিদা কিন্তু ভিন্ন রকমের, এবং যেটা বেশ সাহেব বললেন যে এখানে আপনি প্রশ্নের মুখে পড়তে হবে আপনাকে, এবং পড়তে হবে এই যে অন্তর্বর্তীকালীন যে ধরনের প্রশ্নের মুখে পড়ছেন, আগামী নির্বাচিত সরকার যে সেই প্রশ্নের মুখে পড়বেন না সেটা মনে করার কোনো কারণ নাই। তো এই ক্ষেত্রে আমার ধারণা যে এই ইশতেহারে তারা যে কথা বলছেন, এমনও হতে পারে যে ইশতেহারের বাইরে গিয়েও তাদেরকে বাড়তি কোনো কাজ করতে হতে পারে মাঠের চাহিদা বা জনগণের চাহিদাকে অ্যাড্রেস করার জন্যে। এবং এটাও মনে রাখতে হবে যে এই নির্বাচনটা আমরা যেই রকম নমুনা দেখতে পাচ্ছি, এই আগামী পার্লামেন্টের চেহারাটা কিন্তু বেশ বোঝা যায় একটু ভিন্ন প্রকৃতির হবে। এবং তখন কিন্তু ডিমান্ড আপনি ভেতর থেকেই, পার্লামেন্টের ভেতর থেকেই ডিমান্ড আসবে, এবং প্রায় সবগুলো রাজনৈতিক দলের ইশতেহারে কিন্তু সাংবিধানিক যে সংস্কার সেটি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, এবং সেখানে কিন্তু আপনার সেগুলো তো ধরেন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, কিন্তু এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বাইরেও কিন্তু অনেক প্রশ্নের উঠবার জায়গা আছে যেগুলো আপনাকে জবাব দিতে হবে, এবং সেখানে আপনি এই যে বলা যেগুলো হয়নি সেই ধরনের কাজও হয়তো করতে হতে পারে। এবং এর পাশাপাশি গণভোট আছে, কিন্তু এটা মনে রাখতে হবে। কাজে গণভোটের মধ্য দিয়ে কিন্তু একটা আরেকটা জনপ্রত্যাশার কিন্তু প্রতিফলন আপনি পাবেন। কাজেই সেটাও কিন্তু আপনার জন্যে হয় একটা গাইডলাইন দেবে, নয় আপনার উপর একটা চাপ তৈরি করবে। কাজে সেই দিক থেকে বিবেচনা করলে আমার ধারণা এবার বোধহয় যা তারা বলছেন সেটা বাস্তবায়নের জন্য আরও একটু বেশি, আগের চেয়ে বেশি তৎপর তাদেরকে হয়তো হতে হবে। অন্তত এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সেই বাস্তবায়ন আমাদের করতেই হবে, সেই জায়গাটি তাদের আসলে রাজনৈতিক দলগুলো অন্তত মাথায় রাখার কথা। ডক্টর মাসরুর রিয়াজ, অনেক রকমের ইশতেহারে আসলে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান রকমের আসলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মধ্যে এই মুহূর্তে হয়তো সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ড। তারা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে সেটি, জামাত ইসলামীও কিন্তু এই ধরনের নানান রকমের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। কি মনে করছেন এই ধরনের প্রতিশ্রুতি বা এই ধরনের কার্ড, কৃষক কার্ড কিংবা এই যে মিড ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, বাধ্যতামূলকভাবে শিক্ষা, কিংবা জামায়াত ইসলাম যেটি বলছে নারীদেরকে তারা মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দিবে, এগুলো বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে কতখানি সহায়তা করতে যাচ্ছে? থ্যাংক ইউ। এটা দেখেন 2024-এর আমরা যে অর্থনীতিটা গণ অভ্যুত্থানের পরে ইনহেরিট করেছি উত্তরাধিকার সূত্রে, এটা কোয়াইট প্রবলেম্যাটিক অর্থনীতি, এবং এটার কিন্তু পতনটা 22 সাল থেকে ম্যাক্রো ইকোনমিতে প্রবলেম ছিল, কিন্তু এমপ্লয়মেন্ট, পভার্টি, এগুলো তারও কয়েক বছর আগে থেকে প্রবলেম হচ্ছিল। এবং আমরা যেটাকে বলি অসমতা, ইনইকুয়ালিটি, এটা বাড়ছিল। আমরা ইকোনমিক্সের ভাষায় জিনি কোএফিশিয়েন্ট 0.5-এ পৌঁছে গেছে আরও কয়েক বছর আগে, মানে বেশ বড় ইনকাম ইনইকুয়ালিটি। সে কারণে সমাজের বিভিন্ন স্তরে হাইলি ভালনারেবল গ্রুপ সৃষ্টি হয়েছে, দারিদ্রতার দিক থেকে, সামাজিক মানে ইকুয়াল অ্যাক্সেস না পাওয়া সেই দিক থেকে, এবং অ্যাসেট ইনইকুয়ালিটি। তো সেই দিক থেকে কিছু স্টেট সাপোর্ট কিন্তু এখন দরকার হয়ে গেছে, এবং এটা আরও বেশি হয়েছে গত প্রায় 3 বছর ধরে যে কন্টিনিউয়াসলি উচ্চ মূল্যস্ফীতি, হাই ইনফ্লেশন। 13-14 থেকে কমে এখন আমরা 9-এ এসছি, বাট স্টিল 9 ইজ ভেরি হাই ইনফ্লেশন। তো এই সাপোর্টটা দরকার আছে। সেই দিক থেকে ফ্যামিলি কার্ডটা আমার মনে হয় একটা ভেরি কংক্রিট অফার। এখন এইটা যেমন একদিকে সত্যি,
আরেকদিকে এই ফ্যামিলি কার্ডের জন্য যে অর্থায়ন, যদি প্রথমে 1 কোটি লোককে ওনারা 1 কোটি ফিমেল মেম্বার অফ দ্য বা পরিবারের যে মূল ফিমেল মেম্বার তাকে দেবে, এটা 1,02,500 টাকা, প্রায় 2,500 কোটি, বছরে 30,000 কোটি। তো 30,000 কোটি কম টাকা না, বাট ম্যানেজেবল। কিন্তু সেটা ম্যানেজ করতে গেলে নতুন ট্যাক্স, নতুন ঋণ, সেই দিকে না তাকিয়ে যেই টাকা আছে সেইখানে আপনি কিভাবে দুর্নীতি কমিয়ে সেভ করবেন, ইনএফিসিয়েন্সি কমিয়ে লিকেজ রোধ করবেন, এবং অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় জায়গা থেকে রিঅ্যালোকেট করে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় দিবেন, সেটার উপর সাফল্য নির্ভর করবে। সেটি জামায়াত আসলে একইভাবে আগাচ্ছে, তার মানে সব রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আসলে কতখানি তারা বাস্তবায়ন করতে পারছে কিভাবে, সেই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, দুর্নীতি দমনের কথা সবগুলো রাজনৈতিক দল বলেছে, আইনের শাসন কায়েমের কথা বলেছে, এবং জবাবদিহিতার অগ্রাধিকারের কথাও তারা বলেছে। এই জবাবদিহিটা আসলে ইশতেহারেই থাকবে, নাকি জনগণের কাছে সত্যি এবারের নির্বাচনের পরের সময়গুলো থেকে আমরা দেখব রাজনৈতিক দলগুলো করছে? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলো তাদের জবাবদিহিতার মধ্যে তখনই আসবে যখন বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করা যাবে, যে নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন হলে পরে কোনো দল নির্বাচন ব্যবস্থাকে বায়াস করে ক্ষমতায় আসতে পারবে না। এই নিশ্চয়তাটা এবং এই ব্যবস্থাটা আপনি যতদিন পর্যন্ত সেট আপ না করবেন, ততদিন পর্যন্ত রাজনৈতিক দলের জবাবদিহিতা আসবে না। প্রথমত হলো আপনার দুর্নীতির কথা বলা হচ্ছে। দেখেন, আমরা তো 5ই আগস্টের পরিবর্তনে আমরা বলছি যে পরিবর্তন হয়েছে এবং নতুন যাত্রা শুরু করেছি। দুর্নীতিতে দেখেন, বর্তমান সরকারের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ এসছে। সেই জায়গাগুলোতে দুদকের পক্ষ থেকে কি অতটা অ্যাক্টিভ রোল নেওয়া হয়েছে? বা অন্য জায়গাগুলোতে যারা এর আগে দুদকের মামলা হয়েছিল, সব মামলাগুলোতে তারা খালাস পেয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে দুদকের কোনো ভূমিকা আছে? কিন্তু দুদক কিন্তু এর আগের সরকারের যারা ছিল তাদের ব্যাপারে বেশ খুব অ্যাক্টিভ আছেন। অর্থাৎ আপনি দুদকের পক্ষ থেকেও যখন ইকুয়াল ট্রিটমেন্টটা আপনি না করবেন, যে দুর্নীতি করবে তাকেই ধরতে হবে, সে চেয়ারে থাকুক, সে মাটিতে থাকুক। এই রকম ব্যবস্থা যতদিন পর্যন্ত না করা যাবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবে, তারা যদি মনে করে, ধরেন যারা ক্ষমতায় গেল তাদের সাঙ্গপাঙ্গ যারা মন্ত্রী মিনিস্টার হলো, তাদের মধ্য দিয়ে যখন দুর্নীতি শুরু হবে, ওই সরকারের অধীনে এই দুদক, এই দুর্নীতি দমন কমিশন যদি প্রথমেই দেখা যায় যে অমুক মন্ত্রীকে তারা ধরেছেন এই দুর্নীতির জন্য, তখন আমরা মনে করতে পারবো যে এই জবাবদিহিতে তা ফিরে যাওয়ার দিকে আমরা একটা লাইন আপ করছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হবে, সরকারে যে থাকে, ক্ষমতায় যে থাকে, তার দুর্নীতি, তার অনিয়ম সম্পর্কে আপনি যদি কোনো ব্যবস্থার জন্য কোনো সিস্টেম এস্টাবলিশ না করেন এবং চালু না করেন, এবং যারা ক্ষমতায় থাকবে তারা যদি সেটা বিশ্বাস না করেন, তারা যদি এটা অ্যাক্টিভ না করেন, তাহলে পরে এই জবাবদিহিটা ওই মুখেই থাকবে এবং আমাদের যে ম্যানিফেস্টো দেওয়া আছে ম্যানিফেস্টোতে থাকবে। এছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না। সবচেয়ে বড় কথা হলো যে জবাবদিহিতার জন্য তো রাজনৈতিক দলের কমিটমেন্ট দরকার। এখন ধরেন এখানে যারা আছেন, এখানে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দুর্নীতি নির্মূল করবেন, আবার বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বলছেন তারা জনগণকে যে স্বপ্ন দেখাচ্ছেন সেই জায়গায়। না, এখন আমরা তো প্রত্যাশা করি যে এই যে পরিবর্তনের পরে, দেখেন পরিবর্তনের পরে ডক্টর ইউনূস সাহেবকে একটা বড় দায়িত্ব দেওয়া হলো, প্রত্যাশা অনেক ছিল, পালন করতে পারলেন না। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো এসে যেন সেটা পালন করতে পারে। দেখতে চাই অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, হুমায়ুন কবির, ডক্টর মাসরুর রিয়াজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি প্রীতিশ পাত, নিবেদিত রাজকাহন থেকে। ফিরব আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।